Hey guys, this is Borna. Welcome to my channel. শুরু করছি আজকের মুভির এক্সপ্লেনেশন। সাউথ অভিনেতা জুনিয়র এনটিআর এর এই বছরের সবচেয়ে বড় মুভিটি মুক্তি পেয়েছে। মুভিটির নাম দেবরা পার্ট 1 এবং এটি RRR এর মতোই একটি অসাধারণ মুভি। আজকের এই ভিডিওতে আমি দেবরা মুভিটিকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। অসাধারণ এই মুভিটির গল্প মিস করতে না চাইলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো দেবরা মুভি শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে আমরা দেখি মুম্বাই শহরের পুলিশ হেডকোয়ার্টারে একটি মিটিং চলছে। এই মিটিংয়ে একজন মন্ত্রী সমস্ত আইপিএস অফিসারদের সাথে মিটিং করছেন এবং এখানে এই মন্ত্রী সমস্ত আইপিএস অফিসারদের জানান যে আমাদের দেশের মধ্যে দুটি খুব বড় সন্ত্রাসী হয়ে উঠেছে এবং তাদের নাম দয়া এবং জ্যোতি। এই দুই সন্ত্রাসী দয়া এবং জ্যোতি একে অপরের ভাই। দয়া বাইরে থাকে এবং জ্যোতি ভারতের ভিতরে তাদের কার্যক্রম পরিচালনা করে। তবে সম্প্রতি তাদের সম্পর্কে এই তথ্য পাওয়া গেছে যে তারা আরব দেশগুলো থেকে প্রচুর অর্থ পেয়েছে। তাই আমাদের দেশের গোয়েন্দা সংস্থা বলেছে যে এই দুই সন্ত্রাসী আমাদের দেশে অবৈধভাবে প্রচুর বোমা, মিসাইল, বন্দুক, বুলেট এবং ড্রাগস নিয়ে আসতে চলেছে। যদিও তারা এই সমস্ত জিনিস অবৈধভাবে অনেকদিন ধরে নিয়ে আসছে, তবে এখন আমাদের কাছে খবর এসেছে যে তারা এই সমস্ত অবৈধ জিনিস প্রচুর পরিমাণে নিয়ে আসতে চলেছে। এরপর মন্ত্রী সমস্ত আইপিএস অফিসারদের বলে যে আমাদের যে কোনো উপায়ে তাদের থামাতে হবে। এরপর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুলিশ বিভাগকে দ্রুত খুঁজে বের করতে হবে যে এই সমস্ত অবৈধ কনসাইনমেন্ট কিভাবে ভারতে আসছে। এরপর পুরো পুলিশ বিভাগ মিলে একজন আইপিএস অফিসারকে এই পুরো কেস দেয়। যদিও এই অফিসারের নাম আমাদের বলা হয়নি, তবে এই অফিসার হলেন দক্ষিণের অভিনেতা অজয়। কেস পাওয়ার পর অভিনেতা অজয় অর্থাৎ আইপিএস অফিসার দ্রুত তার অফিসারদের একটি দল তৈরি করেন এবং দ্রুত তার কেসের উপর তদন্ত শুরু করেন। তদন্তের সময় আইপিএস অফিসার জ্যোতির একজন লোককে খুঁজে পান এবং যখন তারা তাকে ধরে নিয়ে আসেন এবং টর্চার করেন, তখন সে আইপিএস অফিসার অজয়ের সামনে স্বীকার করে যে সে সন্ত্রাসী দয়া এবং জ্যোতির জন্য কাজ করে, কিন্তু সে তাদের 3 মাস ধরে দেখেনি। তবে এখানেই আইপিএস অজয় তাকে জিজ্ঞাসা করেন যে তারা এই সমস্ত অবৈধ জিনিস ভারতে কিভাবে নিয়ে আসে, কারণ স্পষ্টই যখনই তারা জাহাজের মাধ্যমে ভারতে এই সমস্ত অবৈধ জিনিস সামগ্রী আনার চেষ্টা করবে, তখন ভারতের উপকূলীয় এলাকায় এবং বন্দরে উপকূলীয় গার্ডেরা তাদের ঘিরে ফেলবে এবং তাদের চেকিং থেকে তারা বাঁচতে পারবে না। কিন্তু এটি শুনে জ্যোতির লোক আইপিএস অজয়কে জানায় যে আসলে তাদের সমস্ত অবৈধ সামগ্রী ভারতে আসে যখন জাহাজ পানির মধ্যেই থাকে। তাই যখন জাহাজ বন্দরে পৌঁছায় তখন উপকূলীয় গার্ড অফিসাররা কিছুই খুঁজে পায় না। আইপিএস অজয় এটি শুনে খুবই অবাক হন, কারণ বড় বড় জাহাজের কন্টেইনারগুলি পানির মধ্যে নামানো খুবই কঠিন কাজ। তবে এটি শুনে জ্যোতির লোক আইপিএস অজয়কে আরও জানায় যে তাদের সমস্ত অবৈধ কনসাইনমেন্টের জাহাজগুলি মুম্বাই থেকে অনেক দূরে রত্নাগিরির কাছে আসে। এই রত্নাগিরি জায়গাটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলীয় এলাকার কাছে। কিন্তু যখন তাদের জাহাজগুলি বন্দরের কাছে পৌঁছানোর কিছু সময় আগে তারা সেই সমস্ত সামগ্রী নামিয়ে নেয় এবং রত্নাগিরির আশেপাশের গ্রামের লোকেরা তাদের সাহায্য করে। এই সমস্ত তথ্য জানার পর আইপিএস অজয় তার দল নিয়ে সরাসরি রত্নাগিরিতে যান এবং সেখানে তদন্ত করে জানতে পারেন যে এখানে যত অবৈধ কনসাইনমেন্ট নামানো হয় তাদের নামাতে এবং স্থানীয় পুলিশের কাছ থেকে বাঁচাতে সেখানে যে ডিএসপি আছেন তিনি তাদের সাহায্য করেন, কারণ সেই ডিএসপি খুবই দুর্নীতিগ্রস্ত এবং তার নাম ডিএসপি তুলসী, যিনি আসলে দক্ষিণের অভিনেতা অভিমন্যু সিং। এটি জানার পর দলটি সরাসরি ডিএসপির কাছে যায় এবং ডিএসপির কাছ থেকে তদন্ত করে জানতে পারে যে পানির মধ্যে অবৈধ কনসাইনমেন্ট নামানোর সমস্ত কাজ গ্রামের লোকেরা করে এবং তাদের নেতার নাম ভৈরবা। এই ভৈরবা আর কেউ নয় বরং অভিনেতা সাইফ আলী খান। তাকে সিনেমায় অনেক জায়গায়
ভৈরবা এবং অনেক জায়গায় ভুইরা বলা হয়েছে, কিন্তু আমরা তাকে পুরো গল্পে ভুইরা বলবো। এখন এটি জানার পর আইপিএস অজয় তার দল নিয়ে সরাসরি ভুইরার কাছে যায় এবং সে তার সাথে একজন পুলিশ নয় বরং একজন চোরাচালানির মতো করে দেখা করে। সে ভুইরার সাথে একটি চুক্তি করে এবং বলে যে তাকে জাহাজ থেকে তার অবৈধ সামগ্রী নামাতে হবে। তাই সে চায় যে ভুইরা তার সাথে কাজ করুক, তারা বিনিময়ে সে ভুইরাকে অনেক টাকা দিবে। কিন্তু এখানে আমরা দেখি যে ভুইরা এটি শুনে একদম কাজ করতে অস্বীকার করে। ভুইরা এবং তার লোকেরা আইপিএস অজয়কে বলে যে তারা এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছে। আইপিএস অজয় রেগে গিয়ে তাদের উপর চিৎকার করতে শুরু করে এবং বলে যে ভুইরাকে এই কাজ করতেই হবে। কিন্তু এটি শুনে ভুইরা সবাইকে প্রচন্ড মারধর করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মার খাওয়ার পর আইপিএস অজয় তার টিম নিয়ে গ্রামের বাইরে চলে যায়। সমুদ্রের পাশে অজয়ের দেখা হয় একজন বৃদ্ধের সাথে যার নাম সিপ্পা। তিনি মূলত অভিনেতা প্রকাশ রাজ। অজয় সিপ্পাকে জিজ্ঞাসা করে যে ভুইরা এবং তার গ্রাম সম্পর্কে, কেন ভুইরা এই কাজ ছেড়ে দিয়েছে। সিপ্পা জানায় যে এর পেছনে একটি বিশাল গল্প রয়েছে, তবে সেই গল্প শোনার আগে অজয়কে তাদের ইতিহাস জানতে হবে। সিপ্পা গল্প শুরু করে, জানায় যে বহু বছর আগে এখানে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের সৈন্যরা খুবই সাহসী এবং শক্তিশালী ছিল। তাদের মতো যোদ্ধা আশেপাশে কোথাও ছিল না এবং এই রাজ্যের উপর যত আক্রমণ হয়েছে সেই সমস্ত আক্রমণে ওই যোদ্ধারা রাজ্যকে রক্ষা করেছে। কিন্তু এতগুলি যুদ্ধের কারণে রাজ্যটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কারণেই যখন অবশেষে ইংরেজরা এখানে আসে তখন এই রাজ্যের যোদ্ধারা তাদের তাড়িয়ে দেয়। কিন্তু এত কিছু হওয়ার কারণে রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এবং রাজ্য এবং পুরো রাজপাট শেষ হয়ে যায়। এই কারণেই এই সমস্ত ঘটনার পর সেই সমস্ত বীর যোদ্ধারা মিলে এখানে 4টি গ্রাম স্থাপন করে এবং সেই 4টি গ্রামের মধ্যে একজন যোদ্ধা ছিল যে পুরো গ্রামকে নেতৃত্ব দিত। একজন যোদ্ধা পুরো গ্রামের নেতা ছিল। কিন্তু এখন যেহেতু রাজপাট শেষ হয়ে গেছে এবং এখানকার লোকদের আয়ের কোনো উপায় ছিল না, তাই এখানকার লোকেরা পানিতে নেমে মাছ ধরা শুরু করে এবং সেই সমস্ত জিনিস দিয়ে তাদের জীবন চালায়। কিন্তু এই সমস্তের পরও পরিস্থিতি খারাপ হতে থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম আমাদের 4টি গ্রাম আরো কাছাকাছি হতে থাকে। কিন্তু তারপর একদিন আমাদের 4টি গ্রামের সময় পরিবর্তন হয় এবং এটি ঘটেছিল আজ থেকে ঠিক 12 বছর আগে। সিপ্পা বলে যে আজ থেকে 12 বছর আগে আমাদের গ্রামে 2টি লোক আসে যাদের নাম ছিল মুরুগা এবং ডিএসপি তুলসী। আমি আপনাদের জানিয়ে রাখি যে তাদের মধ্যে ডিএসপি তুলসী ছিলেন অভিমন্যু সিং এবং মুরুগা হলেন অভিনেতা মুরলিশ। সিপ্পা বলে যে আজ থেকে 12 বছর আগে যখন মুরুগা এবং ডিএসপি তুলসী তাদের গ্রামে আসে তখন তারা আমাদের গ্রামের লোকদের কাজ দেয়। আসলে আমাদের 4টি গ্রামের লোকেরা খুবই শক্তিশালী এবং সাহসী। এই কারণেই আমাদের গ্রামের লোকেরা সেই কাজ করতে পারে যা অন্য লোকেরা করতে পারে না। মুরুগা এবং ডিএসপি তুলসী এই বিশ্বাসটির সুবিধা নিয়েছিল কারণ মুরুগা অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিল, তাই তারা বিদেশ থেকে প্রচুর পরিমাণ বোমা, মিসাইল এবং অস্ত্র আনত। সে তার শিপের মাধ্যমে বিপজ্জনক জিনিসগুলো অবৈধভাবে আমাদের দেশে নিয়ে আসে, কিন্তু বন্দরে কাস্টমস এবং কোস্ট গার্ডের হাতে ধরা পড়ার ভয়ে সে আমাদের লোকদের এই প্রস্তাব দেয় যে আমাদের লোকেরা তার সমস্ত সামগ্রী বন্দরগুলিতে পৌঁছানোর আগে নামিয়ে দেবে। এই কাজের বিনিময়ে সে আমাদের লোকদের অনেক টাকা অফার করে এবং এই কারণেই আমাদের লোকেরা এই কাজ শুরু করে। এরপর সিপ্পা আইপিএস অজয়কে দেবরার গল্প বলতে শুরু করে। সে গল্প বলতে বলতে বলে যে আজ থেকে 12 বছর আগে যখন এই প্রক্রিয়া শুরু হয় তখন আমার গ্রামের নেতা ছিল দেবরা। দেবরা ছাড়াও বাকি 3টি গ্রামের নেতারা হলেন ভুইরা, কুঞ্জারা এবং ইয়াপ্পা। এই 4টি গ্রামের সমস্ত নেতারা মিলে তাদের সমস্ত লোকদের একত্রিত করে। তারপর তারা মুরুগার কথা মতো কাজ শুরু করে। এরপর সিপ্পার গল্পে আমরা দেবরার পরিবার সম্পর্কে জানতে পারি, যেখানে আমরা জানি যে দেবরার পরিবারে তার স্ত্রী, মা, একটি 12-13 বছরের ছেলে এবং তার স্ত্রী গর্ভবতী হওয়ার কারণে একটি মেয়েও হয়। দেবরা তার পরিবারের সাথে তার জীবনে খুবই সুখী ছিল, খুশি ছিল এবং যে কাজ
দেবরা এবং তার লোকেরা করছিল তা থেকে তারা অনেক ভালো টাকা পাচ্ছিল। এই কারণেই 4টি গ্রামের জীবন খুব ভালোভাবেই চলছিল। গল্পে আমরা আরো জানতে পারি যে সাইফ আলী খানের চরিত্র অর্থাৎ ভুইরা দেবরার প্রতি খুবই ঈর্ষান্বিত ছিল, কারণ দেবরা নিজের গ্রামের পাশাপাশি বাকি 3টি গ্রামও দেবরাকে খুব সম্মান করত। এবং শুধু তাই নয়, 4টি গ্রামের সমস্ত লোক মিলে প্রতি বছর একটি বিশেষ পূজা করত, যার নাম ছিল শস্ত্র পূজা। মূলত এই শস্ত্র পূজায় 4টি গ্রাম থেকে 2 জন যোদ্ধা অংশ নিত এবং যে গ্রামের যোদ্ধা শেষ পর্যন্ত টিকে থাকতো সে এই প্রতিযোগিতাটি জিতে যেত। যেটি জিতে যেত তাকে পুরস্কার হিসেবে সমস্ত পূর্বপুরুষের অস্ত্র দেওয়া হতো, অর্থাৎ সেই সমস্ত শস্ত্র যা তাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছিল। এবং এই কারণেই জেতা ব্যক্তি এই সমস্ত শস্ত্র তার বাড়িতে সাজিয়ে রাখে এবং এটি তাদের জন্য অনেক সম্মানের বিষয়। এখানে আমরা জানতে পারি যে অনেক বছর ধরে শস্ত্র পূজার প্রতিযোগিতাটি প্রতি বছর দেবরা জিত। এই কারণে ভুইরা দেবরাকে খুব বেশি ঘৃণা করত, কিন্তু সামনে সে সবসময় দেখায় যে সে দেবরার বন্ধু। এরপর আমরা জানতে পারি যে দেবরার গ্রামে একটি ছেলে ছিল যার বয়স 15-16 বছর। এই ছেলে মূলত পড়াশোনা করার জন্য বাইরের শহরে যেত। প্রায়ই সে তার গ্রাম থেকে শহরের মধ্যে বাসে যাতায়াত করত। কিন্তু একদিন হঠাৎ করে যখন সে শহর থেকে পড়াশোনা করে তার গ্রামে ফিরছিল, তখন পথে কিছু সন্ত্রাসী তার বাসকে ঘিরে ফেলে এবং তার পুরো বাসটিকে বোমা দিয়ে উড়িয়ে দেয় এবং তার বাসের ভিতরে যারা বেঁচে ছিল তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে এবং তারপর তারা মৃত লোকদের সমস্ত জিনিসপত্র লুট করে। এখন যখন এই ছেলেটির মৃতদেহ দেবরার গ্রামে পৌঁছায়, তখন দেবরা এটি দেখে খুব বড় ধাক্কা খায় এবং এটির কারণ ছিল যে ছেলেটির মৃত্যু হয় তার বাবা আগেই মারা গিয়েছিল। যখন দেবরা এটি দেখে খুব বড় ধাক্কা খায়, কারণ যে ছেলেটির মৃত্যু হয় তার বাবা আগেই মারা গিয়েছিল এবং এই কারণে দেবরাকে খুব বেশি দুঃখিত করে। তারপর মুরুগা এবং ডিএসপি তুলসী দেবরা এবং বাকি গ্রামের নেতাদের সাথে দেখা করতে আসে এবং তারা সবাইকে বলে যে আগামীকাল তাদের পরবর্তী মাল নামাতে হবে। কিন্তু এবার এটি শুনে দেবরা মুরুগা এবং ডিএসপি তুলসীকে বলে যে তাদের এই কাজটি কিছুদিনের জন্য বন্ধ করে রাখা উচিত, কারণ এই সময়ে কোস্টাল গার্ড অফিসারদের শক্তি অনেক বেশি বেড়ে গেছে এবং এই কারণে ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি। কিন্তু দেবরা যেমনই এটি বলে, আমরা দেখি যে ভুইরা এবং কুঞ্জরা বলে যে যদি না আসতে চায় তবে সে না আসুক, আমরা তাকে ছাড়াই এই কাজটি করব। কিন্তু এই কথা শুনে চতুর্থ গ্রামের নেতা রইয়াপ্পা দেবরাকে সাথে আসতে বলে এবং তাকে বোঝায় যে যদি সাথে থাকে তবে সে তাদের যে কোনো পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে এবং এই কারণেই রইয়াপ্পার কথা শুনে দেবরা রাজি হয়। তারা সবাই তাদের কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এখন শক্তি অনেক বেড়ে যাওয়ায় এবার পানির নিচে অনেক কোস্টাল গার্ড অফিসার থাকে এবং তারা দেবরা এবং তার সমস্ত সাথীদের ধরে ফেলে। জাহাজে যখন দেবরা এবং তার সমস্ত লোক ধরা পড়ে, তখন সমস্ত কোস্টাল গার্ড অফিসারদের মধ্যে সবচেয়ে সিনিয়র অফিসার তাদের বলে যে সে এখানেই কাছাকাছি থাকে এবং এই কারণে সে দেবরা এবং তার সমস্ত সাথীদেরকে চেনে। কিন্তু হ্যাঁ, সে শুনেছিল যে তাদের পূর্বপুরুষরা খুব সাহসী এবং মহান যোদ্ধা ছিলেন এবং তারা তাদের দেশকে রক্ষা করার জন্য সমস্ত বাহ্যিক শক্তির মুখোমুখি হয়েছিল। কিন্তু এখানে সে দেখছে যে তাদের বংশধরেরা এখন চুরি করছে এবং এমন স্মাগলার এবং অপরাধীদের সাথে জড়িত যারা আমাদের দেশকে ধ্বংস করছে। এরপর সেই অফিসার সমস্ত কন্টেইনার খুলে দেখায় এবং সবাইকে বলে যে এই সমস্ত কন্টেইনারে বন্দুক, বোমা, অস্ত্র, গোলা এবং এই ধরনের সমস্ত বিপজ্জনক জিনিস রয়েছে। এই সমস্ত জিনিসগুলো যখন অবৈধভাবে স্মাগলার এবং অপরাধীদের হাতে যায়, তখন তারা এই সমস্ত কিছু দিয়ে আমাদের লোকদের হত্যা করে। এখন যখন দেবরা সেই অফিসারের সমস্ত কথা শোনে, তখন সে বুঝতে পারে যে অফিসার একদম সঠিক কথা বলেছে। এই সময়ে সে তার গ্রামের ছেলেটির মৃত্যুর কথাও তার মনে পড়ে, কারণ সেই ছেলেটির মৃত্যু এই সমস্ত অস্ত্র আমাদের দেশে আসার কারণেই হয়েছিল। এই কারণে এখানে দেবরা তার মনে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে এই সমস্ত কাজ ছেড়ে দেবে। কিন্তু এই সময়ে দেবরা দেখে যে ভুইরা, কুঞ্জারা, রুইয়াপ্পা এবং তার বাকি সমস্ত লোক হঠাৎ করে সমস্ত কোস্টাল গার্ড অফিসারদের উপর আক্রমণ করে এবং
তাদের মারতে শুরু করে। এটি দেখে দেবরা তার লোকদের বিরুদ্ধে চলে যায় এবং তাদের এটি করতে বাধা দেয়। তারপর সে তার সমস্ত লোকদের চলে যেতে বলে। এরপর তারা সমস্ত কন্টেইনার তাদের নৌকায় তুলে নেয়। কিন্তু যাওয়ার আগে দেবরা সমস্ত কোস্টাল গার্ড অফিসারদের প্রতিশ্রুতি দেয় যে আজকের পর থেকে সে আর এই ধরনের কোনো কাজ করবে না এবং তার গ্রামের লোকদেরও এমন কিছু করতে দেবে না। এটি বলার পর দেবরা তার সমস্ত লোকদের সাথে তার গ্রামে ফিরে আসে। যখন তারা গ্রামে পৌঁছায় তখন মুরুগা এবং ডিএসপি তুলসী সেখানে আসে এবং তারা দেবরার কাছে তাদের জিনিসপত্র চায়। কিন্তু দেবরা তাদের সামনে সমস্ত জিনিসপত্র ধ্বংস করে দেয় এবং বলে যে আজ থেকে তারা আর কোনো কাজ করবে না। এর সাথে দেবরা 4টি গ্রামে ঘোষণা করে যে আজকের পর থেকে শুধু সে নয়, 4টি গ্রামের কেউই তাদের সাথে কাজ করবে না এবং মুরুগার কথায় কোনো অবৈধ জিনিস জাহাজ থেকে নামাবে না। দেবরা যেমনই ঘোষণা করে দেবরার গ্রাম এবং রইয়াপ্পার গ্রাম তাকে সমর্থন করে। কিন্তু আমরা দেখি যে ভুইরা এবং কুঞ্জরার গ্রামের লোকেরা তার বিরোধিতা করে এবং কিছু লোক দেবরার সাথে লড়াই করতে আসে। কিন্তু দেবরা তাদের সবাইকে পরাজিত করে এবং তার অস্ত্র দিয়ে তাদের পিঠে একটি চিহ্ন এঁকে দেয়। সে সবাইকে বলে যে যদি ভবিষ্যতে কেউ কিছু করার চেষ্টা করে তবে তারও একই পরিণতি হবে। যদিও দেবরা এই সমস্ত ঘোষণা করার পরও গ্রামের অনেক লোক অবৈধ কাজ চালিয়ে যায়, কিন্তু যতবারই তারা এটি করতে যায় ততবারই দেবরা তাদের বাধা দেয়, ধরে পেটায় এবং তাদের পিঠে একটি চিহ্ন এঁকে দেয়, যাতে বাকিরাও এই বার্তা পায় যে দেবরা থেকে কেউ বাঁচতে পারবে না। এরপর আমরা দেখি যে 4টি গ্রাম আবার মাছ ধরতে শুরু করে এবং মাছ ধরে তাদের জীবন যাপন করে। এটি ভুইরার খুব খারাপ লাগে এবং তাই সে যে কোনোভাবে দেবরাকে পথ থেকে সরানোর চেষ্টা করে। এরপর সে এবং কুঞ্জরার গ্রাম একসাথে মিলে পরিকল্পনা করে যে তারা দেবরাকে মেরে ফেলবে। কয়েকদিন পর আমরা দেখি যে রইয়াপ্পা চতুর্থ গ্রামের নেতা তার বোনের বিয়ে হয় এবং সেখানে দেবরা আসে বিয়েতে। ভুইরা এবং কুঞ্জরা মিলে দেবরাকে প্রচুর মদ খাইয়ে মাতাল করে দেয়, যার ফলে দেবরা তার হুঁশ হারিয়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর তারা দেবরার কানে এই কথা ঢুকিয়ে দেয় যে বিয়ের সময়ের সুযোগ নিয়ে অনেক লোক মুরুগার সাথে মিলে অবৈধ জিনিস নামানোর জন্য সমুদ্রের কাছে গেছে। দেবরা এই কথা শুনেই নেশার অবস্থায় সোজা সেখানে চলে যায়। সে তাদের এটি করতে বাধা দিতে পারে, কিন্তু আসলে এটি ভুইরা এবং কুঞ্জরার পরিকল্পনা ছিল। দেবরা সেখানে পৌঁছানোর সাথে সাথে আমরা দেখি যে সেখানে ভুইরা এবং কুঞ্জরার গ্রামের অনেক লোক উপস্থিত, তাদের হাতে বড় বড় অস্ত্র। এরপর তারা সবাই মিলে দেবরার উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু দেবরা একজন খুবই শক্তিশালী যোদ্ধা, তাই তার নেশা থাকা অবস্থায়ও সে তাদের সবাইকে মেরে ফেলে। পরের দিন সকালে আমরা দেখি যে 4টি গ্রামের লোকেরা এই বিষয়ে জানতে পারে এবং তারা সবাই সেখানে আসে যেখানে রাতে দেবরা সবাইকে মেরেছিল। এখানে আসার পর সবাই দেখে যে যারা দেবরার উপরে আক্রমণ করেছিল তাদের সবার লাশ এখানে পড়ে আছে এবং তাদের পিঠে একটি চিহ্ন আঁকা আছে। পাশাপাশি কাছের একটি পাথরে কিছু শব্দ লেখা। যখন গ্রামের লোকেরা সেগুলি পড়ে তখন আমরা জানতে পারি যে এটি আসলে দেবরা লিখেছে। সেই শব্দগুলি পড়ে আমরা জানতে পারি যে দেবরা গ্রাম ছেড়ে চলে গেছে এবং এখন থেকে দূরে থেকে 4টি গ্রামে নজরদারি করবে সে, এবং ভবিষ্যতে যারা আবার অবৈধ কাজ করার চেষ্টা করবে দেবরা তাদেরও মেরে ফেলবে, ঠিক যেমন সে আগের লোকদের মেরেছে। যদিও এইসব ঘটনার পরও গ্রামের অনেক লোক আবার অবৈধ কাজ করার চেষ্টা করে, কিন্তু যতবারই তারা এটি করার চেষ্টা করে ততবারই দেবরা তাদের একই পরিণতি করে যা সে আগের লোকদের দিয়েছে। তাই 4টি গ্রামে ভয় বসে যায় যে দেবরা কাউকে ছাড়বে না। তাই আমরা দেখি যে 4টি গ্রাম একসাথে এই সমস্ত কাজ ছেড়ে দেয় এবং তারা আবার মাছ ধরা শুরু করে এবং এভাবেই 10-11 বছর কেটে যায়, যার পর দেবরার ছেলে যার নাম ভরা বড় হয় এবং সে দেখতে একদম তার বাবার মতোই হয়, কারণ এটি জুনিয়র এনটিআরই অর্থাৎ ডাবল রোল। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা জানতে পারি যে যেখানে দেবরা একজন মহান যোদ্ধা ছিল সেখানে দেবরার ছেলে ভরা ভীতু হয় এবং সে কারো সাথে ঝগড়া করে না। এই সময় আমরা ভৈরাকেও দেখি যার মনে দেবরার প্রতি ক্রোধ আরো বেড়ে গেছে।
তাই সে তার গ্রামে যাদের দেবরা মেরেছিল তাদের সন্তানদের একত্রিত করে একটি সেনা দল তৈরি করে এবং শৈশব থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের এমনভাবে গড়ে তোলে যেন তারা সবাই হত্যা করার মেশিন হয়ে গেছে। ভুইরা তাদের সবাইকে এমনভাবে প্রস্তুত করেছে যাতে যখনই সে দেবরার সাথে দেখা করে তখনই সে তাদের মাধ্যমে দেবরাকে শেষ করতে পারে। এরপর আমরা দেখি যে গ্রামে সবকিছু ঠিকঠাক চলছে, সবাই তাদের কাজ করছে এবং যখনই কেউ অবৈধ কাজ করার চেষ্টা করে এবং সমুদ্রে আসে তখন দেবরা তাদের সাথে আগের লোকদের মতোই আচরণ করে। কিন্তু তারপর একদিন হঠাৎ আমরা দেখি যে ভৈরার গ্রামের কিছু ছেলে দেবরার মেয়েকে উত্ত্যক্ত করছে, অর্থাৎ ভরার বোনকে। কিন্তু হ্যাঁ, যখন ভরা এই সম্পর্কে জানতে পারে তখনই সে সেই ছেলেদের খুব মারধর করে। কিন্তু যখন ভরা তাদের পিটিয়ে চলে যাচ্ছিল তখনই ভুইরা তার গ্রামের ছেলেদের মধ্যে একজনকে হত্যা করে। পরের দিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে ভরা সেই ছেলেদের পিটিয়ে একজনকে মেরে ফেলেছে। এখন যখন ভরা জানতে পারে যে সে মারধর করার কারণে কেউ একজন মারা গেছে তখন সে সরাসরি ভুইরার গ্রামে ভুইরার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু ভুইরা তাকে বলে যে সে তাকে তখনই ক্ষমা করবে যখন সে তার জন্য কাজ করবে। এ কথা শুনে ভরা রাজি হয়ে যায় এবং তারপর আমরা জানতে পারি যে ভরা মুরুগা এবং ডিএসপি তুলসীর সাথে চুক্তি করেছে। তাদের বলেছে যে এখন তার ছেলেরা এতটাই প্রস্তুত যে যদি দেবরা তাদের সামনে আসে তবে তারা দেবরাকে মেরে ফেলবে। তারপর তারা কনসাইনমেন্ট নিতে পানিতে নামে এবং এইবার ভৈরা দেবরার ছেলে ভরাকেও পাঠায়। ভরাকে বলে যে যদি তার বাবা দেবরা তাকে দেখা দেয় তবে তাকে দেবরাকে মারতে হবে। এরপর যখন তারা পানিতে এসে কনসাইনমেন্ট নামাতে শুরু করে তখন আমরা দেখি যে তাদের উপর আক্রমণ হচ্ছে এবং কেউ তাদের পানিতে টেনে টেনে মারছে। যখন অন্যরা তাদের টেনে বাইরে নিয়ে আসছে তখন তারা দেখছে যে যাদের পানির নিচে টেনে নেওয়া হয়েছিল তাদের সবার পিঠে একটি চিহ্ন আঁকা ছিল। এটি দেখে সবাই বুঝতে পারে যে সম্ভবত দেবরা এখানে এসে তাদের সাথে এমন করছে। কিন্তু না, এখানে ওপেন হয় কাহিনীর আসল টুইস্ট এবং তা হলো সেখানে দেবরা নয় বরং দেবরার ছেলে ভরা এইসব করছে। যখন সে তাদের সবার পিঠে চিহ্ন আঁকে এবং তাদের অজ্ঞান করে তখন সে তাদের জাহাজে তুলে তীরে নিয়ে আসে। সেখানে তার সাথে দেখা করতে আসে প্রকাশ রাজ। আমরা জানতে পারি যে যেদিন সবাই দেবরার উপর আক্রমণ করেছিল সেদিনই দেবরার মৃত্যু হয়েছিল। কিন্তু দেবরার ছেলে ভরা এবং সিপ্পা মিলে দেবরাকে মৃত্যুর পরও গল্পে জীবিত রেখেছিল যাতে 4টি গ্রামের মধ্যে যে ভয় ছিল তা বজায় থাকে এবং কেউ ভুল করার আগে 100 বার চিন্তা করে। শুধু তাই নয়, দেবরার মৃত্যুর পর তাদের মনে হয়েছিল দেবরা তাদের মেরেছে, আসলে তাদেরও ভরা মেরেছিল। কিন্তু এইসব জানার পর যখন আমরা জানতে পারি যে দেবরা মারা গেছে এবং সেদিনই মারা গেছে যেদিন তার উপর আক্রমণ হয়েছিল তখন একটি অদ্ভুত রকম চিন্তা মাথায় আসে। কারণ সেদিন দেবরার সাথে যারা লড়াই করতে এসেছিল দেবরা তাদের সবাইকে মেরে ফেলেছিল। তাহলে দেবরার মৃত্যুর পরও তাকে কে মেরেছিল? শেষ পর্যন্ত আমরা এর উত্তর পাই এবং জানতে পারি যে সেদিন দেবরার সাথে দেখা করতে এসেছিল তার ছেলে ভরা এবং দেবরার ছেলে ভরা তাকে ছুরি মেরে হত্যা করেছিল। অর্থাৎ দেবরার হত্যাকারী আর কেউ নয়, তার নিজের ছেলে ভরা, যিনি মাত্র 13-14 বছর বয়সেই তার বাবা দেবরাকে মেরে ফেলেছিল। কিন্তু বন্ধুরা, যেই মুহূর্তে আমরা এই প্রশ্নের উত্তর পাই তখনই মুভিটি শেষ হয়ে যায় এবং আমাদের সামনে এই প্রশ্ন রেখে যায় যে শেষ পর্যন্ত দেবরার ছেলে ভরা কেন দেবরাকে হত্যা করেছিল। তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমরা দেবরা পার্ট 2-তে পাবো। ঠিক বাহুবলীর মতো বাহুবলী 1 দেখার পর সবার মনে এই প্রশ্ন জেগেছিল যে শেষ পর্যন্ত কাট্টাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল। এখন ঠিক তেমনি দেবরা মুভি দেখার পরও সবার মনে এই প্রশ্ন থাকবে যে শেষ পর্যন্ত দেবরার ছেলে ভরা কেন দেবরাকে হত্যা করেছিল। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে এই প্রশ্ন উকি দিচ্ছে এবং এই প্রশ্নের উত্তর কি হতে পারে উত্তরটি ভাবতে থাকুন এবং কমেন্ট করুন আসল রহস্যটা কি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে এমন কোনো অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন কাছের মানুষদেরকে। টাটা।